আছে ঘর কন্যা, বাইরেও আমরা অনন্যা, নারীর তুলনা বুঝি নাই রে, ঘরে বাইরে ঘরে বাইরে, ঘরে বাইরে ঘরে বাইরে। নমস্কার, ঘরে বাইরে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা মেয়েদের নানা রকম সমস্যা নিয়ে আলোচনা করে থাকি। সেটা হতে পারে পারিবারিক, হতে পারে সামাজিক, আবার কখনো কখনো স্বাস্থ্য সম্পর্কিত। আজকেও আমরা একটু স্বাস্থ্য নিয়েই কথা বলবো, যদিও এখন কম বেশি আমরা সকলেই স্বাস্থ্য সচেতন, তবু যেহেতু আমাদের জীবন ধারণের মান পাল্টাচ্ছে, সেই সঙ্গে সঙ্গে কিছু রোগ ভোগ ঢুকে পড়ছে। তো সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। এমনই একটি রোগ পলিসিস্টিক ওভারি। আর এই বিষয় নিয়ে যিনি কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, আমাদের সকলেরই পরিচিত বিশিষ্ট চিকিৎসক ডক্টর গৌতম খাস্তগির। ডক্টর খাস্তগির, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। পলিসিস্টিক ওভারি নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইবো যে এটা কি আদৌ কোনো রোগ, নাকি এটা কোনো রোগের লক্ষণ, কি বলবেন আপনি? হ্যাঁ, পলিসিস্টিক ওভারি কথাটা এখন সবার কাছেই জানা, প্রতি বাড়িতে বাড়িতে এটা নিয়ে আলোচনা হয়। এমন খুব কম মানুষই আছেন যারা এই বিষয়টা শোনেনি, কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক মানুষের মধ্যে ভুল ধারণাও রয়েছে। সেই জন্য এই অনুষ্ঠানে আমরা আলোচনা করতে পেরে খুব খুশি। এটাই বলতে চাই, পলিসিস্টিক ওভারিটা কোনো অসুখ নয়, এটি একটি কন্ডিশন বা একটা পরিস্থিতি। কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ একটি সমস্যা, সেটি যাদের পলিসিস্টিক ওভারি আছে তাদেরই হয়। তো 100 জনের যদি পলিসিস্টিক ওভারি থাকে, তার মধ্যে মাত্র 5 থেকে 10 জনের বা খুব বেশি হলে 15 জনের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়। আর 100 জন মেয়ের মধ্যে মাত্র বলবো না, মানে 20 জনের পলিসিস্টিক ওভারি থাকে। তো পলিসিস্টিক ওভারি থাকাটা কিন্তু খুব আশ্চর্য নয়, মানে প্রতি 5 জনের মধ্যে একজনের পলিসিস্টিক ওভারি আছে। আপনি যেহেতু বললেন যে দুটো ধরনের কথা আপনি বললেন পলিসিস্টিক ওভারি নিয়ে, তো সেটা আমরা বুঝবো কি করে, মানে কোনটা পলিসিস্টিক ওভারি আর কোনটা সিনড্রোম আমরা বুঝবো কি করে? ঠিক, পলিসিস্টিক ওভারি একটা যেটা পরিস্থিতি, সেটা একমাত্র আলট্রাসোনোগ্রাফি করলে বোঝা যাবে। পলিসিস্টিক ওভারি জিনিসটা আমরা যদি বোঝার চেষ্টা করি, পলি শব্দটার মানে হচ্ছে অনেক, আর সিস্টিক মানে হচ্ছে সিস্টের মতো, সিস্ট কিন্তু নয়। সো এই টার্মটার মধ্যেই বোঝানো আছে যে আমরা কি বলতে চাইছি। মানুষের ভুল ধারণা এই কারণেই হয়, অনেকে ভাবেন যে ওভারিতে সিস্ট হয়েছে। সিস্ট মানে টিউমার, টিউমার মানে অপারেশন লাগবে, প্রাণ সংশয় ইত্যাদি। কিন্তু যা চকচক করে তাই শোনা নয়। তো অতএব যা সিস্টিক, সিস্টের মতো কিন্তু সিস্ট নয়। ওভারিতে মেয়েদের ডিম তৈরি হয়, এবং ডিম তৈরি হওয়ার জন্য ওভারিতে কতগুলো ডিমের ঘর রয়েছে। প্রতি মাসে মেয়েদের দেখা যায় একটি কি দুটি ডিম বড় হয়, অন্য ডিমগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু কারোর ক্ষেত্রে এই ডিমের ঘরগুলো যখন বড় হতে থাকে, ডিমটা যদি বেরোতে না পারে, এই ঘরগুলো জমা থেকে যায়। এবং ওভারির চারপাশে মুক্তোর মালার মতো বা ফোস্কার মতো এরকম কতগুলো 6টা থেকে 10টা, কখনো 15টা ডিমের ঘর দেখা যায়। অতএব প্রতি 5 জন মেয়ের মধ্যে একজন মেয়ের এটা থাকবেই। এটা থাকা মানে এই নয় যে তারা অসুস্থ। যেরকম কারো সোজা চুল, কারো কোঁকড়ানো চুল। কোঁকড়ানো চুলের মানুষের সংখ্যা কম। কারো চোখের মণি কালো, কারো চোখের মণি খয়েরি, কারো চোখের মণি হলুদ, কারো সবুজ। হলুদ সবুজের সংখ্যা কম। এবার কেউ ডান হাত দিয়ে লেখে, কেউ বাঁ হাত দিয়ে লেখে। তেমনি আমাদের ধরে নিতে হবে যে এটা কিন্তু একটা পরিস্থিতি, কিন্তু সেটা অসুস্থতা নয়। মানে পলিসিস্টিক ওভারি মানে যে অসুস্থ বিষয়টা সেটা নয়। এবং সেটা যে কোনো মহিলা আলট্রাসোনোগ্রাফি না করলে তারা কিন্তু বুঝতে পারবেন না। আচ্ছা, এবার চট করে তো কেউ আলট্রাসোনোগ্রাফি করতে যায় না। ধরুন তলপেটে ব্যথা হয়েছে, অন্য কোনো সমস্যা হয়েছে, উপর পেটে ধরুন গল ব্লাডার হয়েছে, লিভারের সমস্যা হয়েছে, অনেক সময় ডাক্তার বলেন ঠিক আছে পুরো পেটটাই করিয়ে নাও। এবং দেখা গেল তার হয়তো অন্য কিছু আনুষঙ্গিক সমস্যা রয়েছে, গল ব্লাডারের স্টোন রয়েছে, তার সাথে পলিসিস্টিক ওভারি। এবার আমাদের কাছে আলট্রাসাউন্ড একটা বিরাট বড় আশীর্বাদ, কিন্তু অভিশাপও বটে। কারণ অহেতুক অনেক মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি করছে, যতক্ষণ না আমরা বুঝিয়ে বলছি। অতএব আমরা ডাক্তাররা যদি ভালো করে পরিষ্কার করে বুঝিয়ে না বলি, তাহলে কিন্তু মানুষের মধ্যে এই ভ্রান্ত ধারণাটা থেকে যাবে, এবং তারা সবাই, মানে 25% অফ দ্য উইমেন পপুলেশন, মানে 100 জন মহিলার মধ্যে 20 জন জানবে যে আমি অসুস্থ। মানে পলিসিস্টিক ওভারি যদি কারোর থেকে থাকে, আগে থেকে জানবার তার কোনো উপায় নেই। হ্যাঁ, দেখুন কি হয়, এই যাদের পলিসিস্টিক ওভারি রয়েছে তাদের কিছু কিছু শারীরিক লক্ষণ দেখা যায় যে তারা অনেকেই অনিয়মিত ঋতুস্রাবের সমস্যায় ভোগেন, বা
অনেক সময় বেশ 2-3 মাস পিরিয়ড বন্ধ থাকে, অল্প বয়সী মেয়েদের ক্ষেত্রে দেখা যায়। কারো কারোর মুখে ব্রণ হয়, তৈলাক্ত স্কিনটা চামড়াটা খুব তেলতেলে, মাথার চুল অনেকের পড়ে যায়, অনেকে বেশ মোটা সোটা। এই লক্ষণগুলো দেখে অনেক সময় তারা যখন আমাদের কাছে আসে, এই লক্ষণগুলো থাকা মানেই পলিসিস্টিক ওভারি নয়, এগুলো অন্য অনেক কারণে হতে পারে। তখন আমরা অল্প বয়সী মেয়েদের বা মধ্যবয়সী মেয়েদের ক্ষেত্রে সন্দেহ করি পলিসিস্টিক ওভারি থাকতে পারে। আমরা ব্লাড টেস্ট করাই, আমরা আলট্রাসোনোগ্রাফি করাই। অতএব 3 ভাবে আমরা বুঝতে পারি যে পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম আছে, অসুখ আছে। পলিসিস্টিক ওভারি বোঝার একমাত্র উপায় হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। কিন্তু সিনড্রোম হতে গেলে এই 3টির মধ্যে কোনো 2টি থাকতে হবে। অতএব কারোর ক্ষেত্রে আমরা আলট্রাসোনোগ্রাফি করে দেখলাম এরকম রয়েছে, তাকে সিমটমস কিচ্ছু নেই, তাকে ব্লাড টেস্ট করলাম, ব্লাড টেস্টে দেখা গেলো হরমোনের তারতম্য রয়েছে, তাহলে তাকে বলতে হবে তোমার সিনড্রোমের দিকে তুমি যাচ্ছ। তার মানে এটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এটার কোনো এজ লিমিট নেই, মানে অল্প বয়সী মেয়েদেরও হতে পারে, আবার একটু মধ্যবয়স্ক বা যাদের বয়স হয়ে গেছে তাদের বেশি বয়সে সমস্যা সৃষ্টি হয় না। আচ্ছা, সাধারণত টিনেজারদের জাস্ট পিরিয়ড চালু হয়েছে সেই বয়সে আমরা পাচ্ছি খুব বেশি, মধ্য বয়সেও পাচ্ছি, কিন্তু 35-এর পরে সাধারণত এই সমস্যাটা আমাদের খুব একটা আসছে না। আচ্ছা, তো ডক্টর খাস্তগি তো বললেন যে পলিসিস্টিক ওভারি মানেই ভয়ের কিছু নেই। এই মুহূর্তে আমাদের সঙ্গে দুজন রয়েছেন যারা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন, আমরা একটু তাদের সঙ্গেও কথা বলে নেব। পূজা রয়েছে আমাদের সঙ্গে। পূজা, হ্যাঁ, একটু বলুন যে কি হয়েছিল, মানে আপনি বুঝতে পারলেন কি করে যে আপনার হয়েছে পলিসিস্টিক ওভারি? পিরিয়ড আমার ইরেগুলার হয়েছিল, তখন আমি আলট্রাসোনোগ্রাফি করাই, তখন আমার ধরা পড়ে। তারপর আমি 1.5 বছর অন্য ডক্টরের কাছে চিকিৎসা করি। 2009 আগস্ট মাসে আমি স্যারের কাছে যাই। ওখানে গিয়ে ভীষণ একটা ইতিবাচক ভাবনা পাই স্যারের কাছ থেকে। উনি আমাকে 6 মাস টাইম দেন যের মধ্যে আমার ইস্যু আসবে। প্রথম 3 মাস উনি আমাকে ওষুধই দেন, ওষুধই চলে, তাতে কিছু পজিটিভ রেজাল্ট না হয় আলট্রাসোনোগ্রাফির সাহায্যে ফলিকুলার স্টাডি করেন উনি। তারপর আমার 6 মাসের মাথাতে একদম আমি প্রেগনেন্ট হই। হ্যাঁ, এই পূজার কথার সূত্র ধরেই জিজ্ঞেস করবো ডক্টর খাস্তগি, সেটা হচ্ছে যে পলিসিস্টিক ওভারি বা এই ধরনের যে কোনো রকম রোগ হলেই মেয়েদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয় যে সে মা হতে পারবে কিনা, তো এইটা সম্পর্কে আপনি যদি একটু বুঝিয়ে বলেন। তো আসলে জিনিসটা যেটা হয় সেটা হচ্ছে যে পলিসিস্টিক ওভারির যে লক্ষণগুলো বললাম তার মধ্যে আমি এই লক্ষণটার কথা বলিনি, তার কারণ এটা খুব কম মেয়েদেরই হয় যে যাদের মা হতে অসুবিধা হয়। কিন্তু সমাজে এমন একটা পরিস্থিতি হয়েছে, সবাই ধরে নেয় ওরে বাবা পলিসিস্টিক ওভারি, তাহলে আমি মা হতে পারবো না। তো আমি এই একটা বার্তা সবাইকে দিতে চাই যে পলিসিস্টিক ওভারি থাকা মানেই কিন্তু খারাপ নয়, এবং পলিসিস্টিক ওভারি আছে এমন মহিলা তারা জানেনও না তাদের পলিসিস্টিক ওভারি আছে, তাদের তো ডেলিভারির সময় গিয়ে আমরা দেখলাম পলিসিস্টিক ওভারি, তার মানে কি তারা মা হয়েছেন, অনেক সময় যমজ সন্তান তাদের হয়েছে। অ্যাকচুয়ালি পলিসিস্টিক ওভারি থাকা মানে সন্তান ধারণের ক্ষমতা বেশি, তাদের অনেক বেশি ডিম রয়েছে, কিন্তু ঘটনাচক্রে কারোর ক্ষেত্রে সেই ডিমগুলো বেরোচ্ছে না যদি তাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়। এবার আমি প্রথমেই বলেছি কেন এই ঘরগুলো তৈরি হচ্ছে, তার কারণ হচ্ছে যে তাদের ডিমগুলি বেরোচ্ছে না। ডিমগুলি বেরোচ্ছে মানে ডিম না বেরোলে স্পার্মের সাথে মিলিত হয়ে ভ্রূণ তৈরি হচ্ছে না, প্রেগনেন্সি আসছে না। অতএব একজন যার পলিসিস্টিক ওভারি নেই তার সন্তান আসার সম্ভাবনা যতটা বেশি, একজন যার পলিসিস্টিক ওভারি আছে তার কিছু কিছু ক্ষেত্রে সন্তান আসার সম্ভাবনা কম, যদি তারা একটু স্থূলকায় হয়। আপনি পূজাকে দেখে সে কথা বলবেন না, পূজা খুবই স্লিম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি কারোর যদি দেখা যায় যে পিরিয়ডসটা অনিয়মিত হচ্ছে এবং তার সাথে অনেক সময় যদি দেখা যায় যে তাদের ভ্রূণ আছে, মানে পলিসিস্টিক ওভারিতে অনেক সময় পুরুষালী হরমোন একটু বেশি থাকে শরীরে। ডক্টর খাস্তগি, একটু আপনাকে থামাতে হচ্ছে, এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো। হ্যালো, আমার মেয়ে আছে, 16 বছর ওর বয়স। হ্যাঁ, গত 2 মাস আগে আমি আমার মেয়ের ডান দিকে ওভারিতে সিস্ট ধরা দিয়েছে আচ্ছা, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে। এখন তার শরীর খারাপ খুব কম পরিমাণ এবং খুব কম দিন ধরে হচ্ছে, জানেন তো, আচ্ছা, আর ঠিক ডেটেও হচ্ছে না। মানে মানে সেটা ধরুন 1-1.5 দিন ধরে হচ্ছে আর ডেটেও ঠিক মতন হচ্ছে না। মানে সেটা আর যে ওর থাইরয়েডও আছে, জানেন তো। রিপোর্ট যেটা আপনারা পেয়েছেন, যেটা রিপোর্ট হ্যাঁ। পেয়েছেন, তাতে কি বলা হচ্ছে যে এটা পলিসিস্টিক ওভারি এরকম হ্যাঁ কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ডক্টর খাস্তগি, আপনি কি কিছু জিজ্ঞেস করবেন? হ্যাঁ, না ওকে কি আপনারা চিকিৎসা শুরু করিয়েছেন কোনো? হ্যাঁ, না আমি চিকিৎসা, ওর তো থাইরয়েড আছে, থাইরয়েড চিকিৎসা করানো হচ্ছে,
এবার ওই জিনিসটা আলট্রাসাউন্ডে ধরা পড়েছে, উনি ডাক্তারবাবু বললেন যে 1 মাস পর আমি দেখবো, দেখি কি হয়। এখন শরীর খারাপ প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে, ধরুন 1 দিন 2 দিন ছাড়া ছাড়া হচ্ছে, বা 1 দিন 2 দিন 1.5 দিন ধরে হচ্ছে, ডেট পিছিয়ে যাচ্ছে, এরকম ডিস্টার্ব হয়ে গেছে। ঠিক আছে, আর আপনি শুনতে থাইরয়েডও তো থাকুন। প্রচন্ড আছে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ডক্টর খাসরুকে নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর দেবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, আমরা তার কথা শুনবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, কে রয়েছেন, কোথা থেকে বলছেন বলুন? আচ্ছা, আমি আপনাকেই বলবো তো? আমি হ্যাঁ বলুন না, ডক্টর শুনতে আমরা পাচ্ছেন, আপনি শুনছি, বলুন না। হ্যাঁ। আচ্ছা, আমি বলতে চাইছিলাম যে আমার পিরিয়ডসে না খুবই বেশ গন্ডগোল হচ্ছে, মানে প্রায় এবার যেমন হলো 2 মাস পরে, 56-57 দিন পরে হলো, তার আগের মাসে হয়েছিল 38 ডেজ পরে। কারণটা আমি ঠিক বুঝতে পারছি না। আপনার বয়সটা যদি বলেন। আমার বয়স হচ্ছে এই 42 ওভার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমরা বলছি আপনার প্রশ্নের উত্তর। হ্যাঁ বলুন। প্রথমজন যিনি বললেন তার মেয়ের পলিসিস্টিক ওভারির মতো লক্ষণ রয়েছে, অনিয়মিত ব্লিডিং হচ্ছে, অনেক সময় পিরিয়ডসের পরিমাণটাও কমে যায়, যেটা ওনার ক্ষেত্রে রয়েছে। আরেকটি জিনিস উনি খুব ভালো বলেছেন, যেটা হচ্ছে ওনার মেয়ের থাইরয়েডের সমস্যা রয়েছে। এটা আমরা দর্শক বন্ধুদের বলতে চাই যে পলিসিস্টিক ওভারি যাদের আছে তাদের অনেক সময় হাইপোথাইরয়েড বা থাইরয়েডের সমস্যা দেখা যায়, এবং অনেক সময় আমরা দেখেছি যে এই থাইরয়েডের চিকিৎসাটা পাশে পাশে আমাদেরকে করলে পলিসিস্টিক ওভারির সমস্যাটা অনেকটা সমাধান আসে। কিন্তু দুটো সমস্যাতেই আলাদা আলাদা একই প্রবলেম হতে পারে, মানে একই, যে পিরিয়ডস কম হওয়া, ইররেগুলার হওয়া থাইরয়েডের জন্য হতে পারে, পলিসিস্টিক ওভারির জন্য হতে পারে, দুটোই হতে পারে। দুটোরই চিকিৎসা করা দরকার। এটা মনে রাখতে হবে যে পিরিয়ডসটা নিয়মিত হওয়াটা বেশি জরুরি। পিরিয়ডসটা একটু পরিমাণে কম হলে খুব চিন্তিত হবেন না, 1 দিন হলে একটু চিন্তার কারণ, কিন্তু 2 দিন থেকে 5 দিনের মধ্যে থাকলে এটাতে নিশ্চিন্ত থাকুন। এটার চিকিৎসা করিয়ে যান। জাস্ট ঠিক হয়ে যাবে, বয়স বাড়লে ঠিক হয়ে যাবে এটা না বলে, এটা একটা হরমোনের তারতম্য। এটা যদি আমরা চিকিৎসা করিয়ে যাই, চিকিৎসার কথা আমরা আলোচনায় আসবো, আপনারা শুনতে থাকুন। চিকিৎসা করালে পলিসিস্টিক ওভারির সমস্যাটাকে কমিয়ে দেওয়া যায় এবং ঠিক সময়ে সন্তান ধারণের কোনো অসুবিধা কিছু হয় না। হ্যাঁ ডক্টর খাসরুকিন, আমরা যে কথা আলোচনা করছিলাম, যে ওই মাতৃত্বের কথা, যেটা মেয়েরা ভয় পেয়ে যান। তো মাতৃত্বের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ওভুলেশন না হলে আসবে না। এবার এমন অনেক মহিলা আছে যাদের কোনো মাসে ওভুলেশন নিজের থেকে হয়, কোনো মাসে হয় না। তো যদি খালি পলিসিস্টিক ওভারি থাকে, খুব চিকিৎসার দরকার হয় না। আমরা 6 মাস কি 1 বছর অপেক্ষা করে নিজের থেকে না এলে তারপরে আমরা চিকিৎসা করতে শুরু করি। আর যাদের আমরা দেখছি যে না হচ্ছে না, এই যে সন্তান আসছে না, এটাই হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তাদেরকে আমরা বিভিন্নভাবে পদ্ধতিতে চিকিৎসা করে সারাতে পারি। প্রথমত ট্যাবলেটের সাহায্যে কিছু ওষুধ দিলে তাদের ওভুলেশন হয়, নিজের থেকে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে চলে আসে। যেটা পূজা বলছিলেন, 3 মাস কি 6 মাস অপেক্ষা করে তাতে না হলে তারপরে আমরা ফলিকুলার স্টাডি করি, মানে আলট্রাসোনোগ্রাফি করে দেখি যে কোন দিন ডিমটা বেরোচ্ছে। সেই সময় স্বামী স্ত্রী সম্পর্কের মাধ্যমে অথবা স্বামী স্পামটা আমরা স্ত্রীর শরীরে সে সময় স্থাপন করে দিতে পারি। এতেও যদি না হয়, আমরা কারো কারোর ক্ষেত্রে একটি ছোট্ট অপারেশন করি, যাকে বলে ল্যাপ্রোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং। মানে ঘুম পাড়িয়ে অজ্ঞান করে নাভিতে ফুটো করে পেটের মধ্যে গিয়ে আমরা ওভারিতে কতগুলো ছোট ছোট ফুটো করে দিই। এবার এখানে একটা ভুল ধারণা আছে, অনেকে মনে করেন এই ফুটো করা হয় ওই ফুটোগুলো দিয়ে ডিম বেরোবে বলে, তা কিন্তু নয়। আসলে ওভারির দুটো অংশ আছে, ওভারির ডিমগুলো থাকে সব বাইরের দিকে, আর ভিতর দিকে হরমোন তৈরি হয়। পলিসিস্টিক ওভারি থাকলে ওভারিগুলো বড় হয়ে যায়, এবং আমি আগেই বলেছি একটু হরমোনের তারতম্য হয়। মেইলি হরমোন থেকে পুরুষালী হরমোনের সংখ্যা পরিমাণটা একটু বেড়ে যায়। এটা কি আপনি সিনড্রোমের ক্ষেত্রে বলছেন? সিনড্রোমের ক্ষেত্রে বলছি। খালি পলিসিস্টিক ওভারি থাকলে কোনো চিকিৎসার দরকার নেই। আচ্ছা, খালি পলিসিস্টিক ওভারি যাদের আছে, আলট্রাসোনোগ্রাফি করে ধরা পড়েছে ওভারিতে অনেক সিস্ট, কিন্তু হরমোনেরও কোনো তারতম্য নেই, তার শারীরিক কোনো লক্ষণ নেই, কোনো সিমটম নেই, পিরিয়ড নিয়মিত হচ্ছে, তাদের কোনো চিকিৎসার দরকার নেই। এই কথাটা যদি আজকে আমি মানুষকে জানাতে পারি, তাহলে আমি এর থেকে বেশি খুশি হতে পারবো না। কারণ আমার কাছে প্রতিদিন চেম্বারে অন্তত 10-15 জন অল্প বয়সী মেয়েকে বাবা মারা নিয়ে আসেন, যারা বলে ডাক্তার কেলেঙ্কারি অবস্থা, আমার তো মেয়ের অল্প বয়সে সিস্ট হয়ে গেল, অপারেশন লাগবে এবং ওর তো আর বাচ্চা কাচ্চা হবে না। এবং অনেকে নাকি তাদেরকে বলেন যে তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিয়ে দিন, এক্ষুনি মেয়ের বিয়ে না দিলে হয়তো 17-18 বছর বয়সী মেয়ে, এবং এসে অনেকেই বলেন, কান্নাকাটি করেন, আর্লি 20s যারা 20-22 বছর, ডাক্তারবাবু আমার তো সব শেষ হয়ে গেল, আর পড়াশোনা করতে পারবো না, চাকরি করতে পারবো না, বাবা মা জোর করে বিয়ে দিয়ে বলছে এক্ষুনি সন্তান নাও। সম্পূর্ণ ভুল ধারণা। বিজ্ঞান আমাদেরকে শিখিয়েছে যে পলিসিস্টিক ওভারির মেয়েদের তাড়াতাড়ি সন্তান ধারণের দরকার নেই, এবং তারা যখন চাইবেন তখন তারা সন্তান নিতে পারবেন। হয়তো তাদের একটু সাহায্য লাগবে। আচ্ছা, কোনো একটা জায়গায় আমি হেঁটে না যেতে পারলে গাড়িতে করে গেলাম, একটু সাহায্য নিলাম, তাতে লজ্জার কি আছে? ল্যাপ্রোস্কোপিক ড্রিলিং করে আমরা ওভারির মধ্যে যেখান থেকে হরমোন তৈরি হয়
সেই অংশে কিছু পরিবর্তন আনি, যাতে ওভারিটা যেটা বড় হয়ে যায়, চুপসে ছোট হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে সুবিধা হচ্ছে তারা নিজেরাই স্বামী স্ত্রী সম্পর্কের মাধ্যমে সন্তান আনতে পারেন। তাদের হয়তো কোনো ওষুধও খেতে হবে না, ফলিকুলার স্টাডি ইত্যাদি লাগবে না। কিন্তু অপারেশন নামে সবাই ভয় পান। অবিবাহিত মেয়েদের অপারেশনের দরকার নেই। অবিবাহিত মেয়েদের যদি পিরিয়ডস অনিয়মিত হয় আমরা ওষুধের সাহায্যে রেগুলার করি। বিবাহিত মেয়েরা যারা সন্তান চাইছেন তাদের একরকম চিকিৎসা, আর বিবাহিত মেয়েরা যাদের সন্তান হয়ে গেছে অথচ পিরিয়ডস অনিয়মিত হচ্ছে তাদের আরেক রকম চিকিৎসা। পলিসিস্টিক ওভারির কথা আমরা তো শুনলাম, আমরা সিনড্রোম নিয়ে আরেকটু আলোচনা করব, কারণ যেহেতু সেটা ডিজিজের পর্যায়ে পড়ছে। তো তার আগে আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন, সুদীপা রয়েছেন, ওনার সঙ্গে আমরা একটু কথা বলে নেব। সুদীপা, আপনার অভিজ্ঞতার কথা যদি বলেন। আমার বিয়ে হয়েছে 98 সালে। তারপরে 10 বছর আমি এক জায়গায় চিকিৎসা করিয়ে কোনো রকম রেজাল্ট পাইনি, একদম ফেড আপ হয়ে গেছিলাম। তারপরে স্যারের কাছে আসি, এসে 3-4 মাস মতো ট্রিটমেন্ট করানোর পরেই স্যারের কাছ থেকে আর কি পাই যে আপনার কি পলিসিস্টিক সিনড্রোম ছিল? ছিল। আচ্ছা, মানে আপনার কি পলিসিস্টিক ওভারি ছিল নাকি সিনড্রোম, মানে কি জানতে পারলেন? না, আপনি? ওভারি ছিল। আচ্ছা, পলিসিস্টিক ওভারি ছিল। মানে সেই কারণেই সন্তান আসছিল না এরকম কোনো ব্যাপার? হ্যাঁ, সেই কারণে। আচ্ছা, তো ডক্টর ভাসুগীর, আপনি একটু বলুন যে ওর কি। ঠিক, মানে এইখানে আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পাচ্ছেন যে আমরাই হয়তো পেশেন্টদেরকে সবসময় ঠিক মতো বুঝিয়ে বলতে পারি না। মানে পলিসিস্টিক ওভারিটা বোঝা যায় আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে। শুনবো আর একটা ফোন নিয়ে নি, তারপরে এই মুহূর্তে আমাদের সঙ্গে আরেকজন দর্শক বন্ধু এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি কাঁথি থেকে মনীষা মিশ্র বলছি। হ্যাঁ মনীষা বলুন। বলছি যে আমার রাইট ব্রেস্টে একটা টিউমার নয়, সিস্ট ধরা পড়েছে। আমার এখন 19 বছর বয়স। আমি যখন 16 তখন আমার রাইট ব্রেস্টে একটা সিস্ট ধরা পড়েছে। আমার কোনো প্রবলেম হয় না, কিন্তু একটু মানে এই সাইক্লিং করলে একটু প্রবলেম হয়, একটু ব্যথা করে আর কি। মানে আমার ওটা বাড়ছেও না কমছেও না, ঠিক একই রকমই আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, ডক্টর ভাসুগীর জবাব দেবেন, উত্তর দেবেন। আর একজন রয়েছেন, আমরা একটুখানি শুনে নেব। হ্যালো, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো। হ্যাঁ, আমি অবন্তিকা মণ্ডল বলছি। হ্যাঁ বলুন অবন্তিকা। হ্যাঁ, বলছি যে আমার মানে পিরিয়ডটা প্রচন্ড ইরেগুলার হতো, তো আমি আলট্রাসোনোগ্রাফি করিয়েছি। তো আলট্রাসোনোগ্রাফি করানোর পর আমার মানে দুটো ওভারিতে সিস্ট ধরা পড়েছে। আচ্ছা, হ্যালো। হ্যাঁ বলুন, আমরা শুনছি। হ্যাঁ, সিস্ট ধরা পড়েছে এবং সেটা বলা হচ্ছে যে বিলাটেরাল সিস্টিক ওভারিজ। আমি এখনো মানে আমার এই কিছুদিন আগে আলট্রাসোনোগ্রাফি করা হয়েছে, ডাক্তারের কাছে এখনো যায়নি। তো এটা কি মানে প্রবলেমটা কি হবে জানতে চাইছেন, অসুখটা কি? আপনি আলট্রাসোনোগ্রাফি করালেন কেন? আলট্রাসোনোগ্রাফি আমার পিরিয়ডটা প্রচন্ড পরিমাণে ইরেগুলার হচ্ছিল, মানে একবার মানে 15 দিন 20 দিন এইভাবে পিছনে থাকে এবং এক সময় 2-3 মাস পিছিয়ে যাচ্ছে। তারপরে এখনো মানে এই কিছুদিন আবার ঠিক হয়, আবার কিছুদিন পর মানে 3-4 মাস পিছিয়ে যায়। এখনো আমার মানে 2 মাস এরকম হয়নি পিরিয়ড এরকম। হ্যাঁ ঠিক আছে অবন্তিকা, আপনি শুনতে থাকুন। ডক্টর হাসান, হ্যাঁ বলবেন আর কিছু? আপনার আর কিছু বলছেন? আর কিছু বলতে চান? হ্যাঁ, বলছি যে এক্ষেত্রে কি মানে মানে সন্তান ধারণের ক্ষেত্রে কি কোনো প্রবলেম আছে? এটা আমরা আলোচনা করছি, আপনি একটু শুনতে থাকুন। আমরা বিলাটেরিয়াল সিস্টিক ওভারিজ। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা দ্বিতীয় যিনি প্রশ্ন করেছিলেন তার উত্তরটা দেওয়া হয়নি। তার বয়স 42 বছর, তার যে পিরিয়ডস অনিয়মিত হচ্ছে সেটা কিন্তু পলিসিস্টিক ওভারির জন্য নয়। 35 বছরের পরে যাদের পিরিয়ডস অনিয়মিত হয় তাদের ওভারি ঠিকমতো কাজ করে না। ওভারি ধীরে ধীরে 35-এর পরে তার কাজ কমতে থাকে, যেন মেয়েদের সন্তান ধারণের ক্ষমতা কমে যায়। 40-এর পরে আরও কমে যায় এবং আস্তে আস্তে 45 থেকে 50-এর মধ্যে মেয়েদের পিরিয়ডস বন্ধ হয়ে যায়। কারো 50-এর পরে হয়। তো ওনার ক্ষেত্রে হয়তো হরমোনের তারতম্য হচ্ছে, হয়তো কোনো মাসে ওভুলেশন হচ্ছে না, সেটা পলিসিস্টিক ওভারি না থাকলেও হতে পারে। তো এটাই বলতে চাই যে অনিয়মিত পিরিয়ডস মানেই পলিসিস্টিক ওভারি নয়, আবার পলিসিস্টিক ওভারি মানেই অনিয়মিত পিরিয়ডস নয়। এইখানে যে দুজন প্রশ্ন করলেন তার মধ্যে তৃতীয় জন যিনি প্রশ্ন করছেন সেটা আজকের আলোচনার বিষয় নয়। পলিসিস্টিক ওভারির সাথে তার কোনো সম্পর্ক নেই। যেহেতু ওনার অসুবিধা কিছু হচ্ছে না,
ওটা নিয়ে খুব চিন্তার কারণ নেই, কিন্তু ওনাকে নিয়মিত নিজে পরীক্ষা করতে হবে। ডান হাত দিয়ে বাঁ দিককে পরীক্ষা করতে হবে, বাঁ হাত দিয়ে ডান দিকে, ফ্ল্যাট অফ দ্য হ্যান্ড, হাতের চেটো দিয়ে পরীক্ষা করতে হবে, যাতে তিনি বুঝতে পারেন, তিনি নিজেই বুঝতে পারেন প্রত্যেক সপ্তাহে স্নান করার সময় বা বিছানায় শুয়ে পরীক্ষা করলে উনি বুঝতে পারবেন, আপনি বুঝতে পারবেন যে আপনার সিস্টটা বড় হচ্ছে কিনা। এবং সিস্টটা বড় হয়ে গেলে আপনার অবশ্যই কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে বা ডাক্তার দিদিমণির কাছে গিয়ে দেখানো দরকার। কম বয়সী মেয়েদের যে সিস্ট হয় সেটা ক্যান্সার নয়, তাকে আমরা বলি ফাইব্রো অ্যাডিনোমা। সেটা ওষুধের সাহায্যে বেশিরভাগ ক্ষেত্রে কমে যায়। অনেক সময় আমরা মাথা ঘামাই না, সন্তান ধারণ করলে যখন বাচ্চাকে বুকে দুধ খাওয়াবেন তখন অনেক সময় সিস্টটা মিলিয়ে যায়। খুব রেয়ারলি অপারেশন করে বের করতে হয় যখন সিস্টটা খুব বড় হয়ে যায়। যিনি অবন্তিকা ফোন করলেন, অবন্তিকার ফোনটা খুব অ্যাপ্রোপ্রিয়েট আজকের আলোচনার জন্য, কারণ ওনার অনিয়মিত ব্লিডিং হচ্ছে এবং ওনার বাইল্যাটারাল পলিসিস্টিক ওভারি, বাইল্যাটারাল সিস্টিক ওভারি, মানে অনেকগুলো সিস্ট রয়েছে। তাহলে উনি হচ্ছেন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এবার ওনার ক্ষেত্রে অনিয়মিত পিরিয়ডসটাকে খুব সহজেই আমরা হরমোন ওষুধ দিয়ে ঠিক করে দিতে পারি। উনি যদি অবিবাহিত হন সেটাই আমাদের মূল লক্ষ্য হবে। ওনার বিবাহের পরে কিছুতেই ওনার সন্তান আসতে অসুবিধা হবে না, হয়তো ওনার সাহায্য লাগবে, হয়তো ওনার সাহায্য লাগবে। এই সাহায্যের মধ্যে আমরা আলোচনা করেছি ট্যাবলেট দিয়ে আমরা করি, আমরা ল্যাপ্রোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করি, আমরা আইইউআই পদ্ধতিতে করি, কখনো কখনো আমরা আইভিএফ পদ্ধতিতেও করি। এখন পলিসিস্টিক ওভারি রেঞ্জ রয়েছে, কারোর খুব আর্লি পলিসিস্টিক ওভারি, কারোর মাঝারি, কারোর অ্যাডভান্স। এবার সুদীপার ক্ষেত্রে খুব অ্যাডভান্স প্রবলেম ছিল, যেই জন্য উনি 10 বছর চিকিৎসা করেও সমাধান পাননি। এবার আমাদের যেটা করতে হয় যে সবাইকে এক চিকিৎসা দিলে হবে না, ডাক্তার হিসেবে আমাদেরকে বুঝতে হয় যে কার কোন চিকিৎসাটা দরকার। এবার আমরা টেস্ট কেন করি? টেস্ট করে বোঝার চেষ্টা করি কার হরমোনের তারতম্য কতটা বেশি আছে, এবং আমরা চিকিৎসা করতে গিয়ে আরো ভালো বুঝতে পাই যে কোন চিকিৎসাটা তার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে। পূজার খুব সহজেই এসে গেছিল, সুদীপারও খুব সহজে এসে গেছে, দুজনেই খুশি, কিন্তু দুজনের সম্পূর্ণ আলাদা চিকিৎসা হয়েছে। মানে ওদের কি মানে পলিসিস্টিক ওভারি ছিল না সিনড্রোম? দুজনেরই সিনড্রোম ছিল, দুজনেরই সিনড্রোম ছিল। এটা আমি বোঝার চেষ্টা করছি, ওনারা জানেন ওনাদের পলিসিস্টিক ওভারি, ওটুকুলো বুঝলেই যথেষ্ট। কিন্তু পলিসিস্টিক ওভারির সাথে সমস্যা না থাকলে তো মানুষ আমাদের কাছে আসবে না। যেরকম ওনারা দুজনেই স্বীকার করবেন যে ওদের পিরিয়ডস একটু ইরেগুলার হতো, এবং দুজনেই যখন সন্তান নিতে চেয়েছেন সন্তান পায়নি। তাহলে তিনটে জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এক পিরিয়ডস অনিয়মিত হচ্ছে কিনা, সন্তান আসতে দেরি হচ্ছে কিনা, আর তৃতীয়ত শারীরিক কোনো লক্ষণ আসছে কিনা, যে আমাদের একটু গোফের রেখা, গালে একটু হেয়ার বেশি, মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে, ব্রণ মোটা হয়ে যাচ্ছি। এবং অনেক সময় ইন্টারেস্টিং দেখা যায় এদের অনেকের ডায়াবেটিসের হওয়ার সম্ভাবনা থাকে, এবং পরিবারে ডায়াবেটিসের হিস্ট্রি থাকে, বাবা মার দিকে ডায়াবেটিস আছে, হয়তো দাদু দিদার আছে, কারণ যে জিন ডায়াবেটিস করায় সেই একই জিন পলিসিস্টিক ওভারি করায়। তাহলে এই প্রসঙ্গে ডক্টর খাসরুবির এটা তো জানতে ইচ্ছে করছে যে এটা কি বংশগত, মানে পলিসিস্টিক ওভারি? কিছুটা বংশগত, সবার বংশগত নয়, কিন্তু যারা জিন, দেখুন এরকম অনেক মহিলা আছেন যাদের পলিসিস্টিক ওভারি জিন নেই এবং তাদের মানে ডায়াবেটিস নেই তার সাথে, এবং তাদের বংশগত নয়। আবার এরকম আমরা পেয়েছি 2 বোনের পলিসিস্টিক ওভারি, মার ছিল, মাসির ছিল, আবার মেয়েদের হয়েছে, দিদিমারও ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে হয়তো দিদিমার চিকিৎসা লাগেনি, কারণ উনি খুব অল্প বয়সে প্রেগন্যান্সি নিয়ে নিয়েছেন। আমরা আবার আলোচনায় ফিরবো ডক্টর খাসরুবির। আর একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, গৌরব বসু। নমস্কার। হ্যালো, হ্যাঁ শুনছি আমরা, বলুন। হ্যাঁ, ডাক্তার বাবুর কাছে আমি একটু জানতে চাইছি, আমার একজন রিলেটিভের তার হিমোগ্লোবিন কমে গেছিল, তখন এমনি মেডিসিনের ডাক্তার অট্রিন নামে একটা ট্যাবলেট দিয়েছিল, সেটা 3 মাস খেতে, কিন্তু ট্যাবলেটটা খাওয়ার 2 মাস পর থেকে, মানে 3 মাস কমপ্লিট হওয়ার তারপরে 2 মাস পর থেকে পিরিয়ডের সময় প্রচন্ড পেন এবং ব্লিডিং হতে শুরু করে। তাই এরকম ওই বছরখানেক চললো, তারপরে আলট্রাসোনোগ্রাফি করে যে রিপোর্ট এসছে বাল্কি ইউটেরাস উইথ অ্যাডিনোমায়োসিস, তা গাইনোকোলজিস্ট একজন দেখানো হয়েছিল, তিনি একটা ট্যাবলেট দিয়েছিলেন কি মারপারেট নাকি, সেইটা ওই 10 দিন বাদে খেতে, ওইটা খেয়ে ব্লাড। হ্যালো হ্যালো, মানে কেটে গেল, সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। হ্যাঁ, আপনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই? বুঝতে পেরেছি। হ্যাঁ, ওই ট্যাবলেট খাবার সাথে অসুখটার কোনো সম্পর্ক নেই। মানে উনি, আমি এটা এই অনুষ্ঠানে বলতে চাই একটা কথা, যে মেয়েদের অ্যানিমিয়া যদি থাকে বা রক্তাল্পতায় মেয়েরা যদি ভোগে, তার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত ব্লিডিং। অনেক সময় মেয়েরা বোঝেন না এটা অতিরিক্ত, কেন কি মেয়েরা নিজের সাথেই নিজেকে কম্পেয়ার করছে। মানে আমাদের ইংরেজিতে একটা কথা লেখা আছে, হোয়াট ইজ ক্লট টু সামওয়ান মে বি ডট টু আদার্স। মানে কেউ যদি বলেন যে আমার
একটা ডালা রক্ত পড়লো, আবার অনেকে বলবেন যে না আমার 1 ফোঁটা রক্ত পড়লো। এই যে এই ব্যাপারটা খুব আপেক্ষিক। আমরা কি আমি নিজের সাথে কম্পেয়ার করছি। কিভাবে দেখছেন? আমি ছোটবেলার থেকে যতটুকু খাবার খেয়ে এসেছি আমি জানি যে সেটা স্বাভাবিক, আমার বাবা মা যতটা আমাকে শিখিয়েছেন। এবার সেটা যে বেশি না কম আমি কি করে জানবো? অন্য কারোর সাথে কম্পেয়ার করতে, পিরিয়ডস সাথে অন্য কারোর সাথে কম্পেয়ার করা যায় না। সো খুব সম্ভবত ওনার বেশি ব্লিডিং আগেও হচ্ছিল, যে জন্য উনি রক্তাল্পতায় ভুগছিলেন। ওনাকে যে ওষুধটা দেওয়া হলো আয়রন ট্যাবলেট, যাতে ওনার অ্যানিমিয়াটা কারেক্টেড হয়, কিন্তু অ্যানিমিয়া ট্যাবলেট দিয়ে তো আর রোগের চিকিৎসা হবে না। তো রোগটা ক্রমশ বেড়ে গেল এবং আলট্রাসোনোগ্রাফি করে ধরা পড়লো অ্যাডিনোমায়োসিস, যেটা আজকে আলোচনার বিষয় নয়। ইউট্রাসের মধ্যে কিছু রক্ত জমে যায় এবং রক্ত জমে গেলে ইউট্রাসটা ভালো কাজ করতে পারে না, তখন তাদের ব্যথা এবং ব্লিডিং হয় এবং সেটা ট্যাবলেটের সাহায্যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা খুব একটা ভয়ের কিছু নেই, খুব ভয়ের কারণ নয়। আপনি আমরা সেই আলোচনায় ফিরি, আপনি যেটা বলছিলেন। আমরা যেটা বলছিলাম যে আমরা সবাইকেই সারিয়ে দিতে পারি, কিন্তু সবার একই চিকিৎসা নয়। কারোর খালি ট্যাবলেট খেয়ে হয়ে যাবে, কারোর হয়তো ছোট অপারেশন লাগবে, কারোর হয়তো অ্যাসিস্টেড কনসেপশন লাগবে। অ্যাসিস্টেড কনসেপশন হচ্ছে সহায়ক চিকিৎসা, যেখানে আমরা ডিম এবং স্পার্মের মিলন শরীরের বাইরে করে ভ্রূণ সৃষ্টি করে ভ্রূণটা জরায়ুতে স্থাপন করব। কারণ কারোর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যথেষ্ট অ্যাডভান্স থাকে, যেরকম সুদীপার ক্ষেত্রে ছিল, কিন্তু তার চিকিৎসা আছে। তার চিকিৎসা করা হয়েছে, 6 মাসের মধ্যে উনি ফল পেয়েছেন। এখন ওনার সন্তান আছে এবং খুবই ভালো আছে। মেয়ের কত বয়স হলো? 3 বছর হয়নি, হবে ডিসেম্বরে। 3 বছর। আর পূজার ছেলে না মেয়ে আমি ভুলে গেছি। অক্টোবরে ও 10 হয়েছিল, এই অক্টোবরে 4 বছর। আচ্ছা, 4 বছর হয়ে যাবে। তো আমরা এটাই একটা সবাইকে জানাতে চাই যে পলিসিস্টিক ওভারি একটা এমন সমস্যা যেটা এখন খুব বেড়ে গেছে। এখন আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি। কেন? তার কারণ হচ্ছে আমরা অনেক বেশি সচেতন। মানুষ আগে অনিয়মিত পিরিয়ডস হলে অনেক সময় ইনভেস্টিগেট করতে যেতেন না, তলপেটে ব্যথা হলে একটু হয়তো ব্যথার ওষুধ, হট ওয়াটার ব্যাগ নিয়ে। এখন বাবা মারা সবাই তাড়াতাড়ি গিয়ে আলট্রাসোনোগ্রাফি করছেন, সেটা একটা সুবিধা, আমরা তাড়াতাড়ি ধরতে পারছি। আর দ্বিতীয় হচ্ছে, এটা খুব দুঃখের সঙ্গে বলি যে আমাদের জীবনযাত্রাটা এখন পাল্টে গেছে, আমাদের খাওয়া দাওয়া পাল্টে গেছে। আমরা এমন খাবার খেতে ভালোবাসি যাতে অনেকেই আমরা স্থূলকায় হয়ে যাচ্ছি। এটাই আমি জানতে চাইতাম আপনার কাছে, যে ডায়েটের কোনো সম্পর্ক আছে কিনা। ভীষণ সম্পর্ক, ভীষণ আছে। এবং পলিসিস্টিক ওভারির যদি 10টা চিকিৎসা থাকে, তাহলে প্রথম 9টা চিকিৎসা হচ্ছে ওজন কমানো, রোগা হওয়া। এবার রোগা আমরা কি করে হতে পারি? প্রথমত ব্যায়াম করে, আর দ্বিতীয়ত খাবারটাকে পরিবর্তন করে। আমরা খালি পেটে থাকতে কাউকে বলছি না, না খেয়ে থাকতে বলছি না, কিন্তু যে খাবারটা আমরা খাই, বিশেষত বাঙালিরা যে খাবার খাই, ভাত খাই, আলু খাই, মিষ্টি খেতে খুব ভালোবাসি এবং সাধারণত ব্যায়াম করতে পারি না, হয়তো ইচ্ছা নেই বা ইচ্ছা থাকলেও সুযোগ নেই। এবং এই যে কার্বোহাইড্রেটের পরিমাণটা এবং ফ্যাটের পরিমাণটা এবং সুগারের পরিমাণটা আমাদের দেশে বড্ড বেশি। আমাদের বেশি করে শাকসবজি খাওয়া উচিত, ডাল খাওয়া উচিত, ফল খাওয়া উচিত এবং এমন সবজি খাওয়া যাতে খাদ্যপ্রাণ, ক্যালোরি খুব কম। মাছ মাংস খেলে অসুবিধা কিছু নেই, দুধ জাতীয় খাবারেও অসুবিধা কিছু নেই, কিন্তু ঘি খাওয়া চলবে না, মাখন খাওয়া চলবে না, বা খেলেও পরিমাণে খুব কম। চকলেট, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো যতটা, এখন ছোটদেরকে বললে তারা তো শুনতে চাইবেন না, তো তাদেরকে বোঝানো যে ঠিক আছে মধ্যে মধ্যে খাও, হয়তো মাসে 1 দিন বা মাসে 2 দিন খাও, রোজ খেও না। বা আরেকটা জিনিস বোঝানো, যেটা আমরা বিদেশে গিয়ে শিখেছি, বিদেশে মানুষের মধ্যে এরকম মানসিকতা আছে, তারা যেদিন বাইরে গিয়ে ভালো খাওয়া দাওয়া বা এরকম জাঙ্ক ফুড বেশি খান, তার পরের দিন তারা 1 ঘন্টা বেশি ব্যায়াম করেন। আচ্ছা, মানে নিয়মিত শরীরচর্চাটা মানে খরচা করে ফেলতে হবে। মানে আমাদের শরীর হচ্ছে ব্যাংকের মতো, ব্যাংকে আপনি যত টাকা জমাবেন আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে, আর যত বেশি খরচা করবেন তত আপনার ব্যাংক ব্যালেন্স কমবে। তাহলে আমাদের শরীরে যথেষ্ট পরিমাণে খাবার জমা থাকে। আমরা যদি এইরকম নবরাত্রি গেলেন, আমাদের প্রাইম মিনিস্টার খালি জল খেয়ে থাকলে, মানে দিব্যি ভালো থাকলে, তার মানে কি আমাদের শরীরে জমা খাবার আছে। অতএব আমরা পরিমাণে কম খাবো, এমন জিনিস খাবো তাতে ক্যালোরি কম, এবং এক্সারসাইজ করব যাতে যেটা জমে গেছে সেটাকে আমাকে বের করে দিতে হবে। আমাদের সঙ্গে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, কে বলছেন বলুন। হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি দেবব্রত মণ্ডল বলছি। টেলিভিশনের সাউন্ডটা দয়া করে মিউট করে দিয়ে টেলিফোনে কথা বলুন, তা না হলে আমরা আমি শুনতে পাবো না। দেবব্রত মণ্ডল বলছি, রাজারহাট থেকে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ শুনছি, বলুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার রিলেটিভের এই ধরনের পলিসিস্টিক সিস্ট হয়েছিল জানুয়ারির দিকে। তো ডাক্তারের কাছে গিয়ে আল্ট্রাসাউন্ড করাতে যেটা জানা যায়,
তারপরে উনি ক্রিমসন 35 বলে একটা ট্যাবলেট প্রেসক্রাইব করেন 3 মাসের জন্য। খাওয়ার পর আবার টেস্ট করানো হয়, তখন তার পলিসিস্টিক দেখা যায়নি। কিন্তু এখন দেখা যাচ্ছে তার যে আগের প্রবলেমগুলো ছিল, যে অনিয়মিত পিরিয়ড বা মাথার চুল সামান্য ঝরে যাওয়া, খিদে না থাকা, তো এগুলো আমি জানতে চাইছি একটু আমার এখন কি করা উচিত, মানে আমার এখন ট্রিটমেন্ট বা কি ধরনের অ্যাডভাইস আপনি দেবেন আমায়? আপনি কিছু জিজ্ঞেস করবেন? রোগিনীর বয়স কত, পেশেন্টের বয়স কত? হ্যালো, হ্যাঁ, ওনার বয়স কত যার হয়েছে? ওনার বয়স এখন 25। ওজন কত ওনার? ওজন অ্যাপ্রক্সিমেটলি বলুন। উনি কি রোগা না মোটা? পেশেন্ট এখন 25 বছর। না, ওজন কত, মানে উনি কি মোটা নাকি রোগা নাকি? আগে ভীষণই রোগা ছিলেন, হ্যাঁ এখন ওয়েট মিডিয়াম সাইজ, এখন 45 to 50 কিলোগ্রাম। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, আপনার চিকিৎসা চালিয়ে যাওয়া দরকার। পলিসিস্টিক ওভারি সমস্যাটা হচ্ছে এমনই একটা সমস্যা যেটা বহুদিন ধরে আমাদের শরীরে থাকে, কেন এটা নিয়েই তো আমরা জন্মাই। যেরকম আমি বোঝানোর জন্য বলি যে এমন কোনো ওষুধ বেরোয়নি যেটা আমি খেলাম আর আমার চশমাটা ব্যবহার করতে হলো না, সেরকম নয়। ব্লাড প্রেশারের সমস্যা হলে অনেকদিন ব্লাড প্রেশার ওষুধ খেতে হয়, থাইরয়েডের সমস্যা অনেকদিন খেতে হয়, জ্বর হলে আমি অ্যান্টিবায়োটিক খেলাম, জ্বর সেরে গেল। তো দু ধরনের অসুখ আছে, এক ধরনের অসুখ অল্প কিছুদিন টেম্পোরারি, আর এক ধরনের অসুখ অনেকদিন। পলিসিস্টিক ওভারির চিকিৎসাটা বেশ অনেকদিন চালাতে হয়। আপনি যে ওষুধটার নাম বললেন সেটি হরমোন জাতীয় ওষুধ, এবং সেটির সাহায্যে পলিসিস্টিক ওভারির চিকিৎসা করা হয়, এবং এই ওষুধ বহুদিন নিলে অসুবিধা কিছু নেই। বিদেশে আমরা এমনও পেয়েছি অনেক পেশেন্ট 30 বছর ধরে এই ওষুধ নিয়ে গেছে, কিন্তু তাতে কোনো রকমের অসুবিধা হয়নি এবং এর কোনো লং টার্ম সাইড এফেক্ট নেই। কিন্তু আমাদের মধ্যে এরকম একটা ধারণা আছে যে হরমোন মানেই বিষ, হরমোন জাতীয় ওষুধ নেওয়া মানে বিষ নেওয়ার মতো। কিন্তু এটাও খুব দুঃখজনক যে থাইরয়েড হরমোন নিতে মানুষ ভয় পান না, কিন্তু গাইনোকোলজিক্যাল হরমোনগুলো ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলো নিতে মানুষ ভয় পায়। তার কারণ আমাদের সেই চেতনা বোধটা এখনো পর্যন্ত হয়নি, আমরা যথেষ্ট পড়াশুনো সাধারণ মানুষ করেননি, তারা ভয় পায়। অতীতে এই জাতীয় ওষুধ নিয়ে হয়তো কিছু সাইড এফেক্ট হয়েছিল, সে কথাটা মনে রাখে। আমার ওপিনিয়ন হবে যে আপনি চিকিৎসাটা চালিয়ে যান, ওরকে বেশ কিছুদিন এই চিকিৎসা, বেশ কিছুদিন হলে 2-3 বছর অন্তত রাখুন। তারপরে বন্ধ করলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সমস্যাটা ফিরে আসছে না, আর যদি ফিরে আসে আবার শুরু করতে হবে। মেয়েটির বিয়ে যখন হবে, তারপরে সে যখন সন্তান চাইবে, এই ওষুধগুলো বন্ধ করে অন্য কোনো ওষুধে পুট করতে হবে। হ্যাঁ, আপনি এবারে আমরা একটু চিকিৎসার কথাতেই আবার ফিরে যাই। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন ওই সিনড্রোম নিয়ে, যেটা নিয়ে একটু ভয়ের কারণ রয়েছে আর কি। ঠিক। আচ্ছা, এইটা আলোচনা করার আরেকটা কথা আমি একটুখানি বলে নিই যে এই বারবার আলট্রাসোনোগ্রাফি করব কি করব না। পলিসিস্টিক ওভারি এমনই একটা পরিস্থিতি যেটা আমরা একবার যখন ডায়াগনোসিস করে নিলাম, অনেকেই বলেন 6 মাস বা দেড়, তুই আরেকবার করিয়ে দেখবো, আছে না চলে গেছে। সত্যিই জানার দরকার নেই। আমি এই কথাটাই বারবার বলি, যার চুল কোঁকড়ানো তার চুল কিন্তু কোঁকড়ানোই থাকবে। আপনি সেলুনে গিয়ে সোজা করে নিলে কিছুদিন বাদে আবার কোঁকড়ানো হয়ে যাবে, সেটা সমস্যা নয়। পলিসিস্টিক ওভারি আছে কিনা সমস্যা নয়, শারীরিক লক্ষণগুলো সারলো কিনা সেটা দেখতে হবে। পিরিয়ডস নিয়মিত হচ্ছে কিনা, উনি বললেন পিরিয়ডস নিয়মিত হয়ে গেছিল, আবার অনিয়মিত হচ্ছে, অতএব আলট্রাসোনোগ্রাফি না করেই চিকিৎসা শুরু করতে হবে। সন্তান আসছে না, আমরা চিকিৎসা করলাম, আবার হয়তো চিকিৎসা করতে হবে। এবার সিনড্রোম প্রসঙ্গে যেটা বলতে চাইছি যে সিনড্রোমটা বিভিন্নভাবে আসতে পারে, পিরিয়ডসের অনিয়মিত হতে পারে, তার জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমরা হরমোন ওষুধ দিয়ে সেরে যাবে। যারা সন্তান চাইছেন তাদের ক্ষেত্রে আমরা 3 রকমের চিকিৎসা করি, ট্যাবলেট দিয়ে চিকিৎসা করি, কিছু অপারেশন করে চিকিৎসা করি, এবং অপারেশন করলেও কিন্তু 2 বছরের মাথায় আমরা লক্ষ্য করে দেখেছি যে এই সমস্যাটা আবার ফিরে আসতে পারে। ডক্টর কাস্তগীর, আমরা আবার আলোচনায় ফিরবো, একটু ফোন নিয়ে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমার এন্ডোমেট্রিয়াল আছে, এন্ডোমেট্রিয়াল সিস্ট, হ্যাঁ, আর আমার প্রচুর ব্লিডিং হয় আর খুব টাকা ব্লিডিং হয়, তো কিভাবে মুক্তি পাবো ডাক্তারের কাছে সেটাই জিজ্ঞাসা করছিলাম। আপনার বয়সটা বলুন, আর আপনার সন্তান আছে? আমার বয়স 47 বছর। আপনার সন্তান আছে, ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আমার একজন ছেলে, তার 23 বছর বয়স। আচ্ছা, তাহলে আপনার সমস্যাটা আজকের আলোচনার বিষয় নয়, তবু আপনি যখন জিজ্ঞেস করছেন বলি, আপনার ক্ষেত্রে ওষুধ দিয়ে চিকিৎসা আছে, আপনার ক্ষেত্রে অপারেশনের সাহায্যে চিকিৎসা আছে। এবার অপারেশন মানে জরায়ু বাদ দেওয়া নয়, সিস্ট বাদ দেওয়া নয়, আমরা ল্যাপ্রোস্কোপি, হিস্ট্রোস্কোপি পদ্ধতির মাধ্যমে জরায়ুর ভেতরটাকে চিকিৎসা করি, ওভারি সিস্টটাকে চিকিৎসা করি, যাতে আপনার সব অঙ্গ প্রত্যঙ্গ বজায় থাকলো। এই বয়সে তো আপনি সন্তান চাইবেন না, কিন্তু সব অঙ্গ প্রত্যঙ্গ রেখে দেওয়াটাই উচিত। আর কারো কারো ক্ষেত্রে আমরা সব বাদও দিয়ে দিই, ইউট্রাস, ওভারি সবকিছু বাদ দিয়ে দিই। তা আমি আপনাকে অনুরোধ করব, আপনি ভয় না পেয়ে একজন
নিকট স্ত্রীরোগ বিশেষজ্ঞর কাছে যান। আমার দৃঢ় বিশ্বাস উনি প্রথমে আপনাকে ওষুধ দিয়ে চিকিৎসা করবেন, 6 মাস 1 বছর দেখবেন, তাতে যদি না সারে তখন আমরা অপারেশনের দিকে হয়তো চিন্তা করতে হতে পারে। আচ্ছা, আশা করি উনি ওনার উত্তর পেয়ে গেছেন। আমরা আবার আলোচনায় ফিরবো। আপনি 3টে চিকিৎসার কথা বলছিলেন। হ্যাঁ, আচ্ছা, তৃতীয় হচ্ছে যে সাহায্য করা। এবার পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে ডিমটা বেরোচ্ছে না। এবার আমরা যদি রোগিণীকে ঘুম পাড়িয়ে তার শরীর থেকে ডিমটা বের করে নিই এবং স্পার্মের সাথে মিলন ঘটিয়ে ভ্রূণ তৈরি করি এবং সেই ভ্রূণটা তার শরীরে জমা দিই। এবার আমি এটা বোঝানোর চেষ্টা করি এই সাহায্যটা নিতে আপনারা সংকোচ করবেন না। এমন একটা সময় ছিল যে আমরা সবাই হেঁটে স্কুলে যেতাম, কিন্তু আজকাল বলুন কজন হেঁটে স্কুলে যায়? সবাই বাসে করে যায় বা গাড়িতে করে যায় বা রিক্সায় করে যায়, তাতে লজ্জার কি আছে? তো বিজ্ঞান যত এগিয়ে যাচ্ছে, আমাদের যে সাহায্যগুলো দিচ্ছে, আমাদের বাড়িতে যদি লিফট থাকে আমরা কি সিঁড়ি ব্যবহার করি? মধ্যে মধ্যে করি, কিন্তু মানে যে গাড়ি ব্যবহার করছে তার মানে সে পঙ্গু নয়। অতএব আমাদের সমাজকে এটা বুঝতে হবে যে মানুষ সাহায্য নিচ্ছে, অতএব এটা একটা লজ্জার বিষয়। এই ভুল ধারণাটা আমাদের মধ্যে থেকে দূর করতে হবে। যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম খুব বেশি রয়েছে তাদের তাড়াতাড়ি চিকিৎসা করা দরকার, তাদের সহায়ক প্রেগনেন্সি নেওয়া দরকার এবং আলটিমেটলি প্রেগনেন্সি এসে যাবার পরে ওষুধের সাহায্যে তাদের সমস্যাটাকে সমাধান রাখতে হবে। এবার সুদীপা এবং পূজা এখন তারা সন্তান পেয়ে গেছেন, এখন কি তাদের আর কোনো সমস্যা আছে? যদি তাদের সমস্যা থাকে তাদের প্রধান সমস্যা হবে পিরিয়ডস অনিয়মিত হওয়া, এবং সেটা তারা ওষুধের সাহায্যে খুব সহজেই সমাধান হতে পারে। আরেকটা দিক যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কসমেটিক দিকটা। অনেকে বলেন যে এই ডাক্তারবাবু এই গোফের রেখাটা রয়ে গেছে, হেয়ার্সগুলো রয়ে গেছে, এর জন্য কিন্তু ভালো চিকিৎসা রয়েছে। মাথার চুল পড়ে যাচ্ছে, সেটাকে আটকানোর ভালো চিকিৎসা রয়েছে, হরমোন দিয়ে চিকিৎসা রয়েছে, অন্যান্য ওষুধ দিয়ে রয়েছে। আর এছাড়া আমরা বিভিন্ন রকমের লেজার ট্রিটমেন্ট ইত্যাদিগুলো করতে পারি, যেগুলো আমাদের একটা পার্মানেন্ট রিলিফ দেবে। আর একটা কথা জানতে চাইবো ডক্টর খাসরুল, সেটা হচ্ছে যে মানে একবার যদি পলিসিস্টিক ওভারি হয়, বা আপনি তো বললেন পলিসিস্টিক ওভারি হলে সেটা ভয়ের কোনো ব্যাপারও নেই, চিকিৎসা করবারও কোনো প্রয়োজন নেই, কিন্তু যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে যদি সিনড্রোম হয়, মানে সেটা একবার কিওর হয়ে গেল, মানে আবার হতে পারে? হ্যাঁ, আবার হতে পারে। আরেকটা জিনিস সেটা মাথায় রাখতে হবে, এদের জীবনযাত্রা জীবনশৈলীটা পরিবর্তন আনতে হবে। কারণ খালি পিরিয়ডস ইররেগুলার হওয়া বা সন্তান না আসা ছাড়াও তাদের আরও কতগুলো অসুখের সম্ভাবনা রয়েছে। আমি ওনাদেরকে ভয় পাওয়াতে চাই না, ওনারা যথেষ্ট কেয়ারফুল, চিকিৎসার মধ্যে রয়েছে। তাদের ডায়াবেটিস হতে পারে, তাদের হাই ব্লাড প্রেশার হতে পারে, এবং তাদের বিভিন্ন রকমের হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস হলে যে হার্টের অসুখ ইত্যাদি ইত্যাদি সেগুলো হতে পারে। এবং যারা পলিসিস্টিক ওভারির চিকিৎসা করাচ্ছেন না, অনিয়মিত বেশি ব্লিডিং হতে হতে অনেক সময় খুবই রেয়ারলি জরায়ুর সমস্যা দেখা দিতে পারে, এমনকি জরায়ুর ক্যান্সারও হতে পারে। এবার আমরা ভয় পাওয়াতে চাই না, বিশ্বাস করুন ভয় পাওয়াতে চাই না, কিন্তু এটাই বলতে চাই যে আমরা যদি জরায়ুর ক্যান্সারের কথা ধরি, হয়তো 1 লক্ষ জনের মধ্যে একজনের হচ্ছে বা 10 লক্ষ জনের মধ্যে একজনের হচ্ছে, কিন্তু এটা ঠিক আমরা যদি জীবনযাত্রাটা পাল্টে খাওয়া দাওয়া, পরিমিত খাওয়া দাওয়া করে, ব্যায়াম করে আমরা যদি ভালো থাকতে পারি, হরমোন চিকিৎসা করে ভালো থাকতে পারি, তাহলে এই সমস্যাগুলো কিন্তু হবে না। মানে অন্যান্য সমস্যা যাদের রয়েছে, ধরুন ডায়াবেটিস রয়েছে বা থাইরয়েড রয়েছে, এই সমস্ত সমস্যাগুলো যাদের রয়েছে, মানে সেগুলো নিয়মিত আর কি চিকিৎসা চালিয়ে যেতে হবে। ঠিক, একদম ঠিক। এবং আমরা যাদের পলিসিস্টিক ওভারি আছে আমরা জানি যে আমাদের এই সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা বেশি, অতএব আমরা ঘন ঘন চেক আপ করাবো, আমরা প্রয়োজন মতো ওষুধপত্রের মধ্যে থাকবো। কিন্তু একটা কথাই আমি বলতে চাই, সেটা হচ্ছে যে পলিসিস্টিক ওভারি নিয়ে অনেক গবেষণা হয়েছে, যে গবেষণার কথা আমরা বেশি কেউ আলোচনা করি না, বেশি করে আলোচনা করা উচিত। ডক্টর খাসরুল, আমরা গবেষণার কথা শুনবো। আর একটা ফোন নিয়ে নিই। হ্যালো, নমস্কার, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনছি, বলুন। হ্যাঁ, আমি জামশেদপুর থেকে মন্দিরা মুখার্জি বলছি। হ্যাঁ মন্দিরা, বলুন। হ্যালো, হ্যাঁ, আপনার টেলিভিশনের সাউন্ডটা দয়া করে মিউট করে দেবেন, তা নাহলে আমরা শুনতে পাচ্ছি। থেকে মন্দিরা মুখার্জি বলছি। হ্যাঁ বলুন। আমার বৌমা, তার 5 বছর হয়েছে বিয়ে হয়েছে, ওর আল্ট্রাসাউন্ড রিপোর্টে এসেছে গুড পেরিটোনিয়াল স্পিলেজ অন লেফট সাইড, রেস্ট্রিক্টেড পেরিটোনিয়াল স্পিলেজ অন রাইট সাইড। তো ও কনসিভ করতে প্রবলেম হচ্ছে বলে আপনি ডক্টর খাসরুলকে কি একটু জিজ্ঞেস করতে চাইছি কিছু আছে উপায় কিনা। আচ্ছা, আপনি কিছু জিজ্ঞেস করুন। আল্ট্রাসোনোগ্রাফিতে পলিসিস্টিক ওভারি দেখা গেছে? পলিসিস্টিক ওভারি কি বলেছে, না খালি পলিসিস্টিক ওভারি নিয়ে কোনো প্রবলেম নেই? আচ্ছা, ঠিক। ওর ইউটেরাইন ক্যাভিটি অ্যাপিয়ার্স নরমাল। ঠিক।
ডিরেক্টলি। না না না, ডাক্তার সেটা বলেননি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। তো এই ক্ষেত্রে আমাদের মেয়েদের দুটি ফ্যালোপিয়ান টিউব থাকে এবং আমাদের যে অর্গান ঈশ্বর দুটো দিয়েছেন, আমরা একটা চোখ ভালো না কাজ করলে অন্য চোখ দিয়ে আমরা দেখতে পাই। সো একটা ফ্যালোপিয়ান টিউব ঠিক থাকলেও ওনার সন্তান আসার সম্ভাবনা রয়েছে। যেহেতু 5 বছর বিয়ে হয়ে গেছে, ওনার তাড়াতাড়ি সাহায্য নেওয়া দরকার। ওনার হয়তো ওভুলেশন ইন্ডাকশন করানো দরকার। পলিসিস্টিক ওভারি না থাকলেও অনেক সময় ডিম্বাণু বেরোয় না, ওভুলেশনটা হয় না। ডক্টর খাস্তগীর, আমাদের সময় অনেকটাই মানে কমে এসছে, একেবারে আমরা শেষের মুখে। একটা খুব ইন্টারেস্টিং তথ্য আমি অনুষ্ঠানের আগেই আপনার সঙ্গে কাছ থেকে শুনছিলাম, সেটা হচ্ছে যে পলিসিস্টিক ওভারির একটা ভালো দিক আছে, সেটা দিয়ে ছোট্ট করে একটুখানি বলে দেন। দেখুন, এই গবেষণাটা যেটা বলছিলাম সেটাতে এটা প্রমাণিত হয়েছে যে ইংল্যান্ডে যে ছাত্রীরা ডাক্তারি পড়ছে তাদের মধ্যে টেস্ট করে দেখা গেছে যে 100 জনের মধ্যে 20 জনের পলিসিস্টিক ওভারি রয়েছে, সিনড্রোম নয়, ওভারি রয়েছে। এবং তারা পড়াশোনাতে খুব ভালো, তারা ডিবেটে খুব ভালো, এবং তারা খুব সাকসেসফুল ফ্যামিলি পারসন, তাদের সন্তান চটপট এসে গেছে। সো আমরা এই আর্টিকেলটার টাইটেল ছিল পলিসিস্টিক ওভারি আ সাকসেস স্টোরি। এটাই যাদের পলিসিস্টিক ওভারি আছে তাদেরকে বলতে চাই যে আপনাদের সবার ভয় পাওয়ার কোনো কারণ নেই। সিনড্রোম যাতে না হয় সেটার দিকে লক্ষ্য রাখুন, জীবনযাত্রা পরিবর্তন নিন। খালি পলিসিস্টিক ওভারি থাকা কিন্তু ভালো, অর্থাৎ তারা জীবনে অনেক বেশি সাকসেসফুল। তো এটা একটা সাকসেস স্টোরি। আচ্ছা, আর একেবারে শেষে আপনি যদি কিছু পরামর্শ দিতে চান সেটা একটুখানি আমি 1 নম্বর পরামর্শ দেব যে পলিসিস্টিক ওভারি থাকলে সঙ্গে সঙ্গে ভাববেন না যেটা একটা সিরিয়াস অসুখ, তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, সন্তান হবে না। দ্বিতীয়ত, পলিসিস্টিক ওভারি থাকলে বারবার আলট্রাসোনোগ্রাফি করে দেখার দরকার নেই। আর তৃতীয়ত, যে পলিসিস্টিক ওভারির চিকিৎসাটা শুরু করলে অনেকদিন ধরে চিকিৎসাটা চালিয়ে যাবেন। ভাববেন না যে 3 মাস 6 মাস ওষুধ খেলে আমি একদম সেরে গেলাম। এটা মনে রাখবেন যে চোখে দেখতে না পেলে বহুদিন চশমা পরতে হয়, তেমনি পলিসিস্টিক ওভারি যাদের আছে তাদের বহুদিন চিকিৎসা করতে হবে। আর সব থেকে শেষে বলি যে পলিসিস্টিক ওভারি সারানোটা বা ভালো থাকাটা আপনাদের হাতে। ব্যায়ামটা আপনাকে করতে হবে, ব্যায়ামটা ডাক্তারবাবু করবেন না। ডক্টর খাস্তগীর, ওষুধটাও না খেয়ে খাবার দাবারটা সংযত করুন। আচ্ছা, আর আরেকটা একদম একটু শেষের দিকে যাচ্ছি আমরা, একটুখানি সুদীপা আর পূজাকে শেষ মুহূর্তে একটু জিজ্ঞেস করে নেব যে ওদের আর কোনো রকম সমস্যা আছে কি না। আমার 2 বছর আগে আমি আবার ডক্টরের কাছে গেছিলাম, আমার পিরিয়ড আবার ইরেগুলার হচ্ছিল। তারপর উনি আমাকে ওষুধ দেন ইয়াসমিন বলে, এখন ঠিক আছে আমি। আচ্ছা সুদীপা? আমারও তাই সমস্যা হচ্ছে, কিন্তু মেয়ে এতই ছোট যে আর আসা হয়নি। পরে ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করব। আচ্ছা, মানে ওদের কি আবার কোনো সমস্যা হতে পারে বলে আপনি মনে করছেন? বা ওদের অনিয়মিত পিরিয়ডসের সমস্যা হতে পারে, এটাই একটা মেন এই স্টেজে মেন সমস্যা হচ্ছে অনিয়মিত পিরিয়ডস। এছাড়া যেগুলো আমাদের আনুষাঙ্গিক যে লক্ষণগুলো, ব্রণ, হেয়ার গ্রোথ, মাথার চুল পড়ে যাওয়া। পলিসিস্টিক ওভারি পেশেন্ট অনেক সময় বলে ডাক্তার হাওয়া খেয়ে মোটা হয়ে যাচ্ছি। প্রচুর যে বেশি খাচ্ছি তা নয়, অল্প খেলে ওরা মোটা হয়ে যান, কারণ ওদের শরীরে এমন পরিস্থিতি আছে খাবারটা জমা হয়ে যায়। অল্প খেলেও শরীরে খাবারটা জমা হয়ে যায়, মানে বেজাল মেটাবলিক রেটটা স্লো, সেই জন্য তাদেরকে বেশি ব্যায়াম করতে হয়। মানে সেক্ষেত্রে মানে মোটা হয়ে যাওয়ার ক্ষেত্রে শুধু এক্সারসাইজটাই একমাত্র, এক্সারসাইজটাই মেন চিকিৎসা। আর খাওয়াটাকে পরিবর্তন করা। দেখা গেছে এশিয়ান কান্ট্রিজে পলিসিস্টিক ওভারি বেশি। কেন? তার কারণ একটা জিনগত কারণ রয়েছে, আমরা এই জিনটা বেশি বহন করি, যে জন্য আমাদের দেশে ডায়াবেটিসটা বেশি। আর দ্বিতীয়ত, আমাদের ব্যায়াম করার অভ্যেসটা বা পরিস্থিতিটা অত বেশি নেই, বিশেষত মেয়েদের আরো নেই। সেই জন্যই দেখা গেছে যে পলিসিস্টিক ওভারিটা আমাদের দেশে বেশি। মানে অনেকেই তো বলেন যে ধরুন আমি অনেক মেয়েরাই বলে যে আমরা অনেক রকম কাজ করছি, সংসারে প্রচুর কাজ করতে হচ্ছে, বাইরে কাজ করছেন, সুতরাং একটা এক্সারসাইজ তো হয়েই যাচ্ছে। মানে সেটা ঠিক নয়, কারণ আমরা যে কাজগুলো নিয়মিত করি আমাদের শরীর অভ্যস্ত হয়ে যায়। এবার কেউ যদি ঘরের মধ্যে সারাদিন হাঁটাচলা করে, সেটা যথেষ্ট ব্যায়াম নয়। তাকে ট্রেডমিলে হাঁটতে হবে বা পার্কে গিয়ে হাঁটতে হবে, জগিং করতে হবে, দৌড়াতে হবে, যাতে সে হাঁপিয়ে যায়, তার হার্ট রেট বেড়ে যায়, ঘামতে আরম্ভ করে। সেই জিনিসগুলো আমাদেরকে করতে হবে, কারণ ডে টু ডে অ্যাক্টিভিটিসে ক্যালোরি লস হয় না। আমাকে নির্দিষ্ট কিছুটা সময় বের করতে হবে। আমরা এখন সমস্ত ডাক্তাররাই
প্রিভেন্টিভ মেডিসিনে খুব জোর দিচ্ছি। আমরা বলি ইফ ইউ ডোন্ট হ্যাভ টাইম ফর এক্সারসাইজ প্লিজ হ্যাভ টাইম ফর হসপিটালাইজেশন। ডক্টর খাসগির, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অনেক কিছু আপনার কাছ থেকে জানতে চাইলাম এবং পলিসিস্টিক ওভারি মানেই যে ভয়ের কোনো ব্যাপার নেই সেটাও ডক্টর খাসগির বলে দিলেন। পূজা এবং সুদীপাকেও ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমাদের আগামীকালের বিষয়টা আপনাদের একটু জানিয়ে রাখি। আগামীকালের বিষয় হচ্ছে রাজনীতিতে মেয়েরা। নমস্কার। চৌকাঠ পার হয়ে বাইরে চলে যাই যাই রে, ঘরেও রয়েছে ঘর কোন